আচ্ছা জান, শীতের রাতে আদর খেতে অনেক ভালো লাগে, তাই না? এখন আমাকে আদর করতে বলো না, এমনিতেই অনেক ঠান্ডা করছে। এই শোনো, আমার কাছে এসো না। আমি তো তোমার কাছেই আছি, ওখানে হাত দিচ্ছ কেন? যা শীত পড়েছে, শরীর গরম করতে হবে, এই জন্য। আমি এখন আদর করব না, আমি এখন ঘুমাবো। এমনিতেই রাত্রি অনেক হয়ে গেছে। কিন্তু তার আগে আমি একটু তোমার ওটাতে নিলে ভালো হতো না? সিসি, কি বলছো তুমি? এইটা আবার মুখে নেয় নাকি? ওইটা খেলে তো শরীর অনেক গরম হয়ে যায়, তুমি জানো না? উল্টাপাল্টা বলা বাদ দাও, আমি এখন ঘুমালাম। এই এই যে শুনছেন, একটু উঠবেন প্লিজ। মাঝরাতে বইয়ের ডাকে গভীর ঘুমটা সমাপ্তি হলো। তাড়াতাড়ি করে উঠে বসলাম। ভাবলাম কিছু হলো নাকি আবার, তাই কিছুটা চিন্তিত স্বরে বউকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন ছিল আপনার কাছে, করি? বইয়ের কথা শুনে ভুরু কুঁচকে গেল। এই শীতের রাতে ও কি এমন প্রশ্ন করতে চায় আমার কাছে? খুব অবাক হলাম, তাই মাথা নাড়িয়ে সম্মতি দিলাম প্রশ্ন করার। আমি বেশ মনোযোগ দিয়ে তাকিয়ে আছি বইয়ের মুখখানার দিকে, আর অপেক্ষা করছি ওর প্রশ্নের। আচ্ছা, আমাদের পাড়ার করিম চাচার চায়ের দোকানটা কি এখনো খোলা আছে? উনি কি এখনো বসেন? আগের মতো কি এখনো দুধ চা বিক্রি করেন? বইয়ের প্রশ্ন শুনে আমি পুরো অবাক। অবাক না, ঠিক আশ্চর্য হয়েছি বলা যায়। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 1:30। এই মাঝরাতে এই প্রশ্নের জন্য বউ আমার ঘুম ভাঙালো। নিশ্চয়ই কোনো রহস্য আছে এই প্রশ্নের পিছনে, কিন্তু সেটা কি আমাকে বের করতেই হবে। এদিকে আমি চুপ করে আছি দেখে বউ আবার বলল, আপনার মনে আছে কয় বছর আগে ওই শীতের রাতে হঠাৎ করে আপনি আমাকে নিয়ে পাড়ার করিম চাচার দোকানে চা খেতে নিয়ে গেছিলেন? আমি তো খুব অবাক হয়ে গিয়েছিলাম সেদিন। আমি কল্পনাই করতে পারিনি আপনি এমন কিছু করবেন। তবে সেই দিন খুব ভালো লেগেছিল। শুধু আপনি আর আমি ছিলাম, দুজন এক কাপ দুধ চা ভাগাভাগি করে খেয়েছিলাম। অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল, তাই না? মনে আছে আপনার? আমি মুচকি হেসে মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, আমার মনে আছে। আচ্ছা, চাচাটা কি এখনো চা বিক্রি করেন? ওনার হাতের চায়ের স্বাদ এখনো মুখে লেগে আছে আমার। হয়তো বসে, ঠিক জানি না। ইস, এখন যদি ওনার কাছে যেতে পারতাম। কিন্তু খেয়াল করলাম ওর চোখগুলো জলজল করছে। বউ ভেবেছে আমি হয়তো দেখব না, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি আমার বউটা নীরবে অশ্রু ফেলছে। আবার মুহূর্তেই চোখ মুছে হাসি মুখে বলে উঠল, সরি, আমিও কি পাগল, তাই না? এই মাঝরাতে আপনাকে ডেকে আজ খুবই প্রশ্ন করছি। সরি। আচ্ছা, আপনি ঘুমান, সকালে আবার অফিস আছে। বলেই শুয়ে পড়ল অন্যদিক ফিরে। আমি ওর প্রশ্নের সব রহস্য বুঝে গেলাম। বেড ছেড়ে উঠে দাঁড়ালাম। ও আমার দিকে ফিরে তাকিয়ে দেখে আমি জ্যাকেট পরছি। ও অবাক হয়ে বলল, কি করছেন? কই যাচ্ছেন? তোমাকে কেন বলবো, চুপ করে শুয়ে থাকো। ও অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জ্যাকেট মাফলার পরে মানি ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে সোজা আমাদের বাসার কাজের মেয়েকে ডাক দিলাম। ও ভয় পেয়ে যায়। আমি ওকে অভয় দিয়ে বললাম, দরজাটা লাগিয়ে দে, আমি বাইরে যাব, তোর ভাবের কাছে গিয়ে বস। যদি জিজ্ঞেস করে আমি কই, তাহলে বলবি আমি রান্নাঘরে। আচ্ছা ভাইয়া। বলেই বেরিয়ে গেলাম। উদ্দেশ্য একটাই, চা না। রাস্তায় নেমে মনে হলো এ যেন বরফের শহরে চলে এসেছে। হাড় কাঁপানো শীত যাকে বলে।
তাও এসব পাত্তা না দিয়ে জগিং করতে করতে করিম চাচার দোকানের দিকে গেলাম। আমি আসলেই জানি না উনি এখনও বসেন কিনা, তাও মনে এক অজানা বিশ্বাস নিয়ে ছুটছিলাম। জগিং করে আস্তে আস্তে দেখি রাস্তায় একটা মানুষ তো দূরের কথা, একটা পশু পাখিও নেই। মনটা খারাপ হয়ে যাচ্ছিল প্রতিনিয়ত। জানি না আদৌ ওনাকে পাবো কিনা, কিন্তু আমাকে হার মানা যাবে না। আরও একটু সামনে আগালাম। আসলে মনে করতে পারছিলাম না চাচা কোথায় বসেন। যাই হোক, কিছু দূরে আসতেই দেখলাম দূরে এক কোণায় সম্ভবত একটা ছোট্ট টিনের ছাউনি, নিচে আলো জ্বলছে। প্রচণ্ড কুয়াশার জন্য ঠিক বুঝতে পারছিলাম না, তাও সেই আলোর দিকে ছুটে গেলাম। আলোকে খুঁজতে গিয়ে দেখি সেই করিম চাচা চাদর গায়ে দিয়ে বসে আছেন আর চা বানাচ্ছেন। বিশ্বাস করুন, এতটা খুশি আমি আমার জীবনে কখনো হয়নি যা এখন হচ্ছি। চাচাকে দেখে পুরনো দিনের সব স্মৃতি মনে পড়ে গেল। ওনাকে দেখে বুঝলাম আগের চেয়ে অনেকটা বয়স্ক হয়ে গেছেন। তবে এখন আপাতত উনি আমাকে দেখে অবাক। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ও বাবা, তুমি কই থেকে আসলে? চাচা, আমাকে হয়তো চেনেন না আপনি, তবে আমি আর আমার বউ আপনার কাছে অনেক চা খেয়েছি। আমার বউয়ের মুখে আপনার চায়ের স্বাদ এখনও লেগে আছে। তার মনে খুব ইচ্ছে জেগেছে আপনার হাতে চা খাবে। তাই আল্লাহর নাম নিয়ে আপনাকে খুঁজতে খুঁজতে চলে আসলাম। চাচা আমার কথা শুনে খুব অবাক হলেন। কিছুক্ষণ ভালোভাবে আমাকে দেখে হাসি দিয়ে বললেন, তোমার বইয়ের নাম জান্নাত, তাই না বাবা? আমি পুরো স্তব্ধ। চাচা জান্নাতের নাম কিভাবে জানলো? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানেন? 35 বছর হলো চা বিক্রি করি। প্রতিদিন অনেক মানুষ আসে আমার চা খাইতে। তাই তাগো মধ্যে আমি কিছু কিছু মানুষের মুখ আর নাম সহজে ভুলি না, কারণ তাগো মনে ধরা যায়। তোমার কথা শুনে আর একটু ভালো করে দেখে তোমাকে চিনতে ফেলেছি। কারণ এই শীতের রাতে তুমি একা আসতে, খালি তোমার বউকে চা খাওয়াতে। তোমাদের মতো দুইটা টিয়া পাখিরে দেখা মনটা আমার জোড়া দিত। কিন্তু এরপর হঠাৎ আর আশা বন্ধ করলে কেন বাবা? কি হয়েছে? চাচার কথা শুনে চোখটা ঝাপসা হয়ে আসছিল। আড়ালে নিজেকে ঠিক করে নিলাম। তারপর বললাম, সময় হয় না চাচা, তবে আসবো আবার কোনো একদিন, দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, আইসো, খাড়াও, চা ডা বানাই দিই। এরপর চাচা খুব ভালো করে চা বানিয়ে দিল। আমি ওনাকে একটু দাম বাড়িয়ে দিলাম। চাচা নিতে না চাইলেও জোর করে দিলাম। চাচা খুশি হলেন। আমি আবার বাসার দিকে রওনা হলাম। খুব ভালো লাগছিল, তবে সাথে মনটাই একটা গভীর ব্যথা অনুভব করছিলাম। দ্রুত বাসায় এসে বেল দিতেই কাজের মেয়েটার দরজা খুলল। আমি ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম, জান্নাত কি করছে? ভাইয়া, ভাবি হয়তো অস্থির হয়ে আছে, আপনি তার কাছে দ্রুত যান। আমি অনেক কষ্টে থামিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা, তুই যা, ঘুমা, আমি দেখছি। নেহা, কে এসেছে? আমি দ্রুত রান্নাঘরে গিয়ে একটা কায়ের চাপে গরম চা ঢেলে জান্নাতের কাছে নিয়ে আসি। জান্নাত আমাকে দেখা মাত্রই অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, এই, আপনি কই ছিলেন? মরিয়ম বলল রান্নাঘরে। তাহলে এই রাতে বেল দিল কে? কে এসেছে? শান্ত হও, এই দেখো আমি কি এনেছি। রুমের লাইটটা জ্বলছিল। জান্নাত অবাক হয়ে তাকিয়ে দেখে আমার হাতে একটা কাপ। ও কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, কাপে কি? আমি হাসি দিয়ে ওর সামনে এগিয়ে দিয়ে বললাম, এই নাও, তোমার সেই করিম চাচার দুধ চা। এটা আনতেই বাইরে গিয়েছিলাম। জান্নাত এবার আমার দিকে একবার চায়ের কাপের দিকে তাকাচ্ছে। ও কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। আমি খেয়াল করলাম ওর চোখ দুটো অশ্রুতে ভেসে যাচ্ছে। মৃষণ সাদা গাল দুটো অশ্রুতে ভিজে যাচ্ছে। আমি মুছে দিয়ে বললাম, কান্না করলে হবে না, আসো, সেদিনের মতো চাটা ভাগাভাগি করে খাবো। এরপর আমরা দুজনে একসাথে করিম চাচার দুধ চা খেলাম। জান্নাত প্রতি চুমুকে খুব খুশি হচ্ছিল।
লজ্জাসিক্ত হাসি দিচ্ছিল। আমি মনের গভীরে এক অজানা শান্তি অনুভব করছিলাম। এই শান্তি আপনি কোটি টাকার বিনিময়েও পাবেন না। চায়ের শেষে চুমুকটা দিয়ে খাওয়া শেষ করে জান্নাত আস্তে করে বলে ওঠে, আজ আমার পা দুটো আগের মতো ভালো থাকলে হয়তো আমি আর আপনি সেই আগের দিনের মতো একসাথে বসে চা খেতে যেতে পারতাম, তাই না? সময় যেন থমকে যায়। আমি চুপ করে আছি, কারণ ওর এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। একটা বিপদে পড়ে জান্নাত ওর পা দুটো হারিয়ে ফেলেছে, মানে প্যারালাইজড হয়ে গেছে। সেদিনের পর থেকে জান্নাত বাইরে যেতে পারে না। এই চার দেওয়ালের মাঝেই ওর জীবনটা আবদ্ধ হয়ে গেছে। তাই মাঝে মাঝে একজন স্বামী কিংবা একজন প্রেমিক হিসেবে ভালোবাসার মানুষটাকে খুশি করার জন্য তার প্রতিটা না বলা আবদারগুলো পূরণ করার চেষ্টা করি। তা না হলে হয়তো ওর কাছে জীবনটা বোঝার মতো লাগবে। ভালোবাসার মানুষগুলোকে এমনভাবে আগলে রাখুন যাতে তারা একটু হাসি মুখে থাকতে পারে। আপনার ভালোবাসার মানুষগুলো আপনার কাছে এমন কিছু চায় না, দাম কিনা হাজার হাজার টাকার। অনেক সময় 5 টাকার বাদাম দিয়েও তাদের নীরব মনের ভিতর হাজারো জায়গা করে নেওয়া যায়। ভালোবাসার মানুষটা শুধু ভালোবাসা চায় রে ভাই, অন্য কিছু না। গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানি গল্পের শেষে একটু মন খারাপ হয়েছে, আপনাদের সাথে এমন যেন না হয়, তাই ভালোবাসার মানুষটির জন্য সবসময় দোয়া করুন। ভালোবাসা রইল ভালোবাসার মানুষগুলোর জন্য। আল্লাহ হাফেজ।